ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হলো ক্যাশ বুক। আজকে আমরা ফার্স্ট দিনে ক্যাশ বুকের থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ক্যাশ বুকে কী কী থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয় বা কী কী কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব সেই কোয়েশ্চেনগুলো আমি প্রথমে লিখে নিয়েছি। কী কী কোয়েশ্চেন? ফার্স্ট আমরা ক্যাশ বুকের ডেফিনেশন পড়ব, তারপর ফিচার্স বা বৈশিষ্ট্য, ফাংশনস বা কার্যাবলী, অ্যাডভান্টেজেস বা সুবিধা। এরপর নাম্বার 5-এ আমরা একটা কোয়েশ্চেন পড়ব যেটা খুবই ইম্পর্টেন্ট, ইজ ক্যাশ বুক এ জার্নাল অর এ লেজার। নাম্বার 6-এ তিনটে ডিফারেন্স আছে, মানে এই চ্যাপ্টারে টোটাল তিনটে ডিফারেন্স আছে, জার্নালের সাথে ক্যাশ বুক, লেজারের সাথে ক্যাশ বুক আর ক্যাশ অ্যাকাউন্টের সাথে ক্যাশ বুকের ডিফারেন্স। নাম্বার 7-এ আর 8-এ দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 7 ক্যাশ ট্রানজাকশনস থ্রু ব্যাংক আর নাম্বার 8 ক্লাসিফিকেশন অফ চেকস। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা থিওরিটিক্যাল কোয়েশ্চেন হিসেবে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট আমরা কোয়েশ্চেন নাম্বার 1টা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1-এর ডেফিনেশন, দ্য বুক ইন উইচ অল ক্যাশ ট্রানজাকশনস আর রেকর্ডেড ইজ কল্ড ক্যাশ বুক। তাহলে যেখানে সমস্ত ক্যাশ ট্রানজাকশানগুলো রেকর্ড করা হয়, মানে শুধুমাত্র তাতে ক্যাশ ট্রানজাকশানগুলোই আসবে। ক্যাশ বুক ইজ ইউজড বোথ অ্যাজ আ বুক অফ প্রাইমারি এন্ট্রি অ্যান্ড অ্যাজ আ বুক অফ ফাইনাল এন্ট্রি। ক্যাশ বুকে কোনো ট্রানজাকশান ক্যাশ হবার সাথে সাথে, মানে ক্যাশ ট্রানজাকশান হবার সাথে সাথেই সেটা ক্যাশ বুকে তোলা হয়, তাই এটা একটা প্রাইমারি বুক অফ এন্ট্রি। আবার এই ক্যাশ বুক থেকে পরবর্তীকালে আর কোথাও এন্ট্রি করা হয় না বা পোস্টিং করা হয় না, তাই এটা একটা ফাইনাল বুক অফ এন্ট্রি। তাহলে ডেফিনেশন হিসেবে ক্যাশ বুকের আমরা লিখব, দ্য বুক ইন উইচ অল ক্যাশ ট্রানজাকশনস আর রেকর্ডেড ইজ কল্ড ক্যাশ বুক। ক্যাশ বুক ইজ ইউজড বোথ অ্যাজ আ বুক অফ প্রাইমারি এন্ট্রি অ্যান্ড অ্যাজ আ বুক অফ ফাইনাল এন্ট্রি। বাংলা ডেফিনেশন হিসেবে আমরা লিখব, যে হিসাব বইতে যাবতীয় নগদ লেনদেন সংঘটিত হবার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে তারিখের ক্রম অনুসারে সংক্ষিপ্ত বিবরণসহ ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাকে ক্যাশ বুক বা নগদান বই বলে। তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা টার্ম পেলাম, যে নগদ লেনদেন মানে একমাত্র ক্যাশ ট্রানজাকশানগুলোই ক্যাশ বুকে আসবে, তারিখের ক্রমানুসারে অর্থাৎ জার্নালের মতন আমরা এখানে ডেট ওয়াইজ লিখব, ক্রোনোলজিক্যালি লিখব, সংক্ষিপ্ত বিবরণ সহ অর্থাৎ ন্যারেশন লিখব, আমরা এখানে ন্যারেশন সমেত লিখব, আর ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিখব। তাহলে এটা হচ্ছে ক্যাশ বুকের ডেফিনিশন। এরপর কোয়েশ্চেন নাম্বার 2-তে আমরা ফিচার্স অফ ক্যাশ বুক দেখব, অর্থাৎ নগদান বইয়ের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্টস কি বলেছে? প্রাথমিক হিসাবের বই, বুকস অফ প্রাইমারি এন্ট্রি। নগদ লেনদেনগুলো প্রথম হবার সাথে সাথে আমরা ক্যাশ বইয়ে লিপিবদ্ধ করি, তাই এটাকে প্রাইমারি বুক অফ এন্ট্রি বলে। বুকস অফ ফাইনাল এন্ট্রি মানে এই নগদান বই থেকে, মানে ক্যাশ বুকের ক্যাশ ট্রানজাকশানগুলো পাকাপাকিভাবে এবং স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। এরপর আর এটাকে খতিয়ানে আলাদা করে ক্যাশ অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না, মানে যে সমস্ত প্রতিষ্ঠান ক্যাশ বুক মেনটেন করে তাদের লেজারে আর আলাদা করে ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করার দরকার পড়ে না, তাই এটাকে বুকস অফ ফাইনাল এন্ট্রি বলে। নাম্বার 3 ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড। এই বইতেও দুটি দিক থাকে, বাঁ দিক অর্থাৎ ডেবিট দিক আর ডান দিক অর্থাৎ ক্রেডিট দিক। বাঁ দিকে ডেবিট দিকে কি লেখা হয়? নগদ প্রাপ্তিগুলো, যেগুলো আমরা টাকা পাবো অর্থাৎ রিসিপ্টগুলো আমরা ডেবিট দিকে লিখব, আর ক্রেডিট দিকে যাবতীয় পেমেন্টসগুলো লেখা হয়। অর্থাৎ ক্যাশ বুকের ডেবিট দিকে, লেফট সাইডে ডেবিট দিকে আমরা ক্যাশ রিসিপ্টগুলো লিখি, আর ক্রেডিট দিকে অর্থাৎ
রাইট সাইডে আমরা ক্যাশ পেমেন্টগুলো লিখি। নেক্সট পয়েন্ট, ডিটেলড রেকর্ডিং অফ রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস। কোনো প্রতিষ্ঠানের যাবতীয় ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্টগুলো এই ক্যাশ বুকে ডিটেলে লেখা হয়ে থাকে। এর একটা ওপেনিং ব্যালেন্স থাকে, যেটা ডেবিট বাঁদিকে প্রারম্ভিক জের হিসেবে দেখানো হয়, অর্থাৎ ক্যাশ বুকের ডেবিট সাইডে ফার্স্ট একটা ওপেনিং ব্যালেন্স দিয়ে শুরু করা হয়, আর নির্দিষ্ট সময় শেষে ডেবিট এবং ক্রেডিট দিকের যে ব্যালেন্স হয় সেই ব্যালেন্সটাও আমরা ক্লোজিং ব্যালেন্স হিসেবে দেখিয়ে থাকি। তাহলে ক্যাশ বুকে একটা ওপেনিং ব্যালেন্স থাকে এবং একটা ক্লোজিং ব্যালেন্স থাকে। নাম্বার 6 পয়েন্টসটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ডেবিট অর নীল ব্যালেন্স। মানে কি, ক্যাশ বুকে সবসময় হয় ডেবিট ব্যালেন্স হবে, না হলে নীল ব্যালেন্স হবে। নীল ব্যালেন্স মানে দুদিক মিলে যাবে, অর্থাৎ যা রিসিভ হয়েছে তাই পেমেন্ট হয়েছে, দুদিক সেম, সেটা হচ্ছে নীল ব্যালেন্স। আর এখানে শুধুমাত্রই ডেবিট হতে পারে। কেন ক্রেডিট হতে পারে না? না, নগদ প্রাপ্তির তুলনায় নগদ প্রদান কখনো বেশি হতে পারে না। তোমার হাতে যা ক্যাশ আছে তুমি তার থেকে বেশি ক্যাশ খরচ করতে কখনোই পারবে না। তা সেই ক্ষেত্রে এই জন্য কখনোই তোমার প্রাপ্তির দিকটা কম আর প্রদানের দিক বেশি, সেটা কিন্তু পসিবল হয় না। তাই ক্যাশ বুকে সবসময় ডেবিট অর নীল ব্যালেন্সই হয়, কখনোই ক্রেডিট ব্যালেন্স হয় না। এই পয়েন্টসটা নিয়ে কিন্তু এমসিকিউ কোশ্চেনে আসে, যে এমসিকিউ কোশ্চেনে অনেক সময় দেয় ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ বুক বলে হাইফেন দিয়ে ডেবিট, ক্রেডিট, ডেবিট অর নীল, নীল ব্যালেন্স, এভাবে 4টে অপশান দিতে পারে। তাহলে সেখানে কিন্তু ডেবিট অর নীল ব্যালেন্সই হবে। তাহলে এগুলো হচ্ছে ক্যাশ বুকের ফিচার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 3 আমরা দেখব ফাংশন, অর্থাৎ কার্যাবলী। ফার্স্ট ফাংশন, ফাংশন অফ জার্নাল। যেহেতু ট্রানজাকশন হবার সাথে সাথে, ক্যাশ ট্রানজাকশন হওয়ার সাথে সাথে জার্নালে লেখা হয় প্রাথমিকভাবে, তাই এটা জার্নালের কাজ করে। আবার এর ক্যাশ বুক রাখলে আর ক্যাশ অ্যাকাউন্ট খোলার দরকার পড়ে না, তাই এটা কিন্তু একরকম লেজারেরও কাজ করে। তাই ফার্স্ট পয়েন্ট ফাংশন অফ জার্নাল, আর সেকেন্ড পয়েন্ট ফাংশন অফ লেজার। নাম্বার 3তে কি বলছে? রেকর্ডিং অফ ক্যাশ ট্রানজাকশন। যাবতীয় প্রতিষ্ঠানের যাবতীয় ক্যাশ ট্রানজাকশনের ডিটেল ইনফরমেশন কিন্তু আমরা এই ক্যাশ বুক থেকেই পেয়ে থাকি। নাম্বার 4, ভেরিফিকেশন অফ ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ এই ক্যাশ বুকের মাধ্যমে প্রতিদিন কাজের শেষে কতটা ব্যালেন্স আমাদের হাতে রইল সেটা কিন্তু আমরা দেখতে পারি, এবং অবশ্যই তার সাথে প্রকৃত অর্থের পরিমাণ, অর্থাৎ ক্যাশ বক্সে কতটা ক্যাশ আছে সেটা আমরা যাচাই করতে পারি। অর্থাৎ আমার হিসাবে যত টাকা দেখাচ্ছে আমার ক্যাশ বক্সেও আমার হাতে সেই টাকাটাই আছে কিনা সেটাও কিন্তু আমরা ভেরিফাই করতে পারি। কন্ট্রোল অফ ক্যাশ, যদি দেখি প্রাপ্তি প্রদানের হিসাবভুক্ত করা হয় এই বই থেকে, তাই এর কাজটা কার ওপর? ক্যাশিয়ারের ওপরই থাকে। তিনি নগদ অর্থের ব্যালেন্সের পরিমাণ বুঝে নগদ প্রদানগুলো নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ কতটা তার হাতে টাকা আছে, কতটা রিসিভ হয়েছে বা কতটা তার হাতে টাকা আছে সেটা দেখে ক্যাশিয়ার ক্যাশ কন্ট্রোল করতে পারে, অর্থাৎ পেমেন্টগুলো কন্ট্রোল করতে পারে। নাম্বার 6, প্রিভেনশন অফ মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, তহবিল তছরূপ প্রতিরোধ। নগদান বইয়ে প্রতিদিনের নগদ প্রাপ্তি প্রদানগুলো লেখা হয় এবং দিনের শেষে তার ব্যালেন্স বার করে প্রকৃত টাকার পরিমাণের সাথে, মানে অ্যাকচুয়ালি ক্যাশ বক্সে বা ক্যাশিয়ারের হাতে কতটা দিনের শেষে টাকা রয়ে গেল সেটা যাচাই করতে পারে। ফলস্বরূপ কোনো ফ্রড বা কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন হলে সেটা কিন্তু ধরা পড়ে। এইভাবে এই ক্যাশ বুকের মাধ্যমে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ প্রিভেনশন করা যায়। লাস্ট, রেকটিফিকেশন অফ এরর্স, অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণে যদি কোনো ভুল হয় তাহলে দিনের শেষে ক্যাশ মেলানোর সময় তা সহজেই ধরা পড়ে এবং সেটা সংশোধন করা যায়।
তাহলে এগুলো হচ্ছে ফাংশন অফ ক্যাশ বুক। কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা দেখব অ্যাডভান্টেজেস অফ ক্যাশ বুক, নগদান বইয়ের সুবিধা। ফার্স্ট পয়েন্ট, ডিটেলস অফ ক্যাশ ট্রানজাকশন, মানে নগদান বই থেকে, ক্যাশ বুক থেকে সেই প্রতিষ্ঠানের যাবতীয় ক্যাশ রিলেটেড ইনফরমেশান আমরা সহজেই পেয়ে থাকি। অর্থাৎ সেই প্রতিষ্ঠানের কতটা ক্যাশ রিসিপ্ট হয়েছে আর কতটা ক্যাশ পেমেন্ট হয়েছে তার ডিটেল ইনফরমেশান কিন্তু আমরা ক্যাশ বুক থেকে পেয়ে থাকি। নাম্বার 2, ডেইলি ক্যাশ ব্যালেন্স, প্রতিদিন আমরা ব্যালেন্স বার করছি, অর্থাৎ কতটা আমার রিসিপ্ট আছে আর কতটা পেমেন্ট আছে তার যে ডিফারেন্সটা সেটা আমরা ডেইলি বেসিসে ক্যাশ ক্যালকুলেট করতে পারি এবং তার পরিমাণ আলাদা করে ক্যাশ বাক্সের টাকা গুনে দেখার প্রয়োজন হয় না। নাম্বার 3, রিডাকশান অফ লেবার অ্যান্ড টাইম, শ্রম ও সময়ের লাঘব। এই ক্যাশ বুক ক্যাশ ট্রানজাকশানগুলোর প্রাইমারি এবং ফাইনালে লিপিবদ্ধ করা হয়। তো সুতরাং এর জন্য আলাদা করে ক্যাশ অ্যাকাউন্ট, লেজারে ক্যাশ অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না বলে সময় ও শ্রম লাঘব হয়। নাম্বার 4, কন্ট্রোল অফ ক্যাশ, এটা তো আমরা আগেই বলেছি, ক্যাশ বুকের সাহায্যে আমরা ক্যাশ কন্ট্রোল করতে পারি, ক্যাশিয়ার। আর লাস্ট পয়েন্ট, এবং ক্যাশ কন্ট্রোল, অবশ্যই ক্যাশ কন্ট্রোল করার ফলে কিন্তু ভুল ও তছরূপও নিরূপণ করা যায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি কোনো এরর্স বা ফ্রড হয় সেটাও কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি এই ক্যাশ বুক থেকে। আর লাস্ট, টেকিং ইম্পর্টেন্ট ডিসিশন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। নগদান বই থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কারবারের মালিক ও ব্যবস্থাপকগণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে ক্যাশ বুকের অ্যাডভান্টেজ। তাহলে আমরা ক্যাশ বুকের প্রথমে ডেফিনিশন পড়লাম, তারপরে ফিচার্স, ফাংশনস এবং অ্যাডভান্টেজেস দেখে নিলাম। এরপরে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ইজ ক্যাশ বুক এ জার্নাল অর এ লেজার, মানে নগদান বই জাবেদা না খতিয়ান। নগদান বই মানে ক্যাশ বুক জাবেদা না খতিয়ান, মানে ক্যাশ বুককে আমরা জার্নাল বলতে পারি না লেজার বলতে পারি, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টেন্টদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকেই মনে করেন এটা জার্নাল, কারণ জার্নালের সাথে এর অনেক রকম সিমিলারিটিস আছে, অনেক মিল আছে। আবার অন্যদিকে কেউ কেউ মনে করেন যে এটি লেজার অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টের সাবস্টিটিউট, অর্থাৎ এটা কোনো একটা লেজার অ্যাকাউন্টের মধ্যে আমরা যে ক্যাশ অ্যাকাউন্ট করি সেটা বা ব্যাংক অ্যাকাউন্টের সাবস্টিটিউট। এই জন্য এর বিভিন্ন মতভেদ থাকার জন্য হিসাবশাস্ত্রবিদ ক্লোপার মনে করেন নগদান বইয়ে প্রতিটি দাখিলা হলো দুতরফা দাখিলার অর্ধেক, বাকি অর্ধেক খতিয়ানের সংশ্লিষ্ট হিসাব খাতের বিপরীত দিকে লেখা হয়। মানে এই কোপারের মতে তিনি বলছেন যে ক্যাশ বুক হচ্ছে লেজারের হাফ, মানে দুতরফা দাখিলা পদ্ধতি যে ডাবল এন্ট্রি সিস্টেমের তার অর্ধেক। কারণ দেখো, একটা যদি ক্যাশ এন্ট্রি হয় যে স্যালারি পেড, তাহলে স্যালারি টু ক্যাশ, তাহলে আমরা ক্যাশ বুকে টু স্যালারি বলে লিখব। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ হচ্ছে আমার ক্রেডিটে, তাহলে আমরা ক্রেডিট দিকে, ক্যাশ বুকের ক্রেডিট দিকে আমরা বাই স্যালারি বলে লিখব। তাহলে এটা অর্ধেক হচ্ছে। আর বাকি অর্ধেকটা আমরা কি করছি, লেজারে স্যালারি অ্যাকাউন্টে গিয়ে ডেবিট দিকে টু ক্যাশ বলে লিখছি, যেটা আমরা নর্মাল লেজারে শিখেছি। তাই তিনি বলছেন এটা কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির অর্ধেক। আবার স্পাইসার ও পেগলারেন এদের মতে এই ক্যাশ বুক আসলে লেজারেরই একটা অ্যাকাউন্ট, কিন্তু এখানে বহু সংখ্যক নগদ লেনদেনে দাখিলা করা হয় বলে নগদান বই নামে একটা আলাদা বই হিসাবে রাখা হয়, যেটা কিন্তু প্রাথমিক বই রূপেও ব্যবহৃত হয়। তাহলে এইভাবে বিভিন্ন অ্যাকাউন্টেন্টদের মধ্যে বিভিন্ন মতভেদ দেখা যায়,
কারণটা হচ্ছে না এই ক্যাশবুকের সাথে জার্নালেরও কিছু সিমিলারিটিস আছে, আবার লেজারেরও কিছু সিমিলারিটিস আছে। তো আমরা এক এক করে দেখে নিই। প্রথমে দেখব সিমিলারিটিস উইথ জার্নাল। জার্নালের সাথে কি কি সিমিলারিটিস ক্যাশবুকের আছে। প্রথমেই দেখো বুক অফ প্রাইমারি এন্ট্রি। আমরা জার্নাল পড়ার সময়ও দেখেছিলাম যে জার্নাল হচ্ছে বুক অফ প্রাইমারি এন্ট্রি, আবার ক্যাশবুকও কিন্তু বুকস অফ প্রাইমারি এন্ট্রি। নাম্বার 2তে কী বলছে, ক্রোনোলজিক্যালি রেকর্ডেড, অর্থাৎ ডেট ওয়াইজ রেকর্ড করা হয়। জার্নালেও ডেট ওয়াইজ রেকর্ড করা হয়, আর লেজারেও কিন্তু ডেট ওয়াইজই রেকর্ড করা হয়। দুটোই কিন্তু ন্যারেশন লেখা হয়, অর্থাৎ জার্নালে যেমন ন্যারেশন লিখতে হয়, ক্যাশবুকেও সেভাবেই ন্যারেশন লেখা হয়। ক্যাশবুকও ওয়ান টাইপ অফ স্পেশাল জার্নাল। আমরা স্পেশাল জার্নাল নেক্সট পড়ব। আমরা ক্যাশবুকের পরবর্তী চ্যাপ্টারে স্পেশাল জার্নাল করব। সেখানে বিভিন্ন ডে বুক আছে, পারচেজ ডে বুক, সেলস ডে বুক, পারচেজ রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক। এগুলোর মতোই ক্যাশবুকও কিন্তু একটি স্পেশাল জার্নাল, এবং ক্যাশবুকেও কিন্তু এলএফের ঘর থাকে, যেমন জার্নালে থাকে। যেমন জার্নালে এলএফের ঘর টানতে হয়, সেরকমই ক্যাশবুকেও এলএফের একটা কলাম টানতে হয়। তাহলে জার্নালের সাথে ক্যাশবুকের অনেকগুলো সিমিলারিটিস আমরা দেখলাম। এরপরে আমরা দেখব সিমিলারিটিস উইথ লেজার। লেজারের সাথে ক্যাশবুকের কী কী সিমিলারিটিস আছে। দেখো, ফার্স্ট বুকস অফ ফাইনাল এন্ট্রি। লেজারকে আমরা বুকস অফ ফাইনাল এন্ট্রি বলি, কারণ লেজারে কোনো ট্রানজাকশান ফাইনালি রেকর্ড করা হয় পাকাপাকিভাবে, এবং ক্যাশবুকেও ঠিক তাই। কোনো ক্যাশ ট্রানজাকশান ক্যাশবুকের মধ্যে ফাইনালি রেকর্ড করা হয়, তাই লেজারের মতন ক্যাশবুকও হচ্ছে বুকস অফ ফাইনাল এন্ট্রি। প্রোফর্মা, আমরা যখন অঙ্ক করব তখন প্রোফর্মা দেখব, সেটা কিন্তু একেবারেই লেজারের মতন। অর্থাৎ লেজারে যেমন ডেবিট দিকটা লেফট সাইডে থাকে এবং ক্রেডিট দিকটা রাইট সাইডে থাকে, ঠিক সেভাবে আমাদের ক্যাশবুকের প্রোফর্মাতেও সেম একভাবে করা হয়। অর্থাৎ ডেবিট দিকটা লেফট সাইড আর ক্রেডিট মাঝখানে দুটো ভাগ করে, পুরো অ্যাকাউন্টটাকে দুটো ভাগ করে, রাইট সাইডটা হচ্ছে ক্রেডিট দিক আর লেফট সাইডটা ডেবিট দিক। নাম্বার 3, রেকর্ডিং অফ ট্রানজাকশন। এই ট্রানজাকশানগুলো খতিয়ানে সংশ্লিষ্ট হিসাব খাতের একদিকে যেমন লিপিবদ্ধ করা হয়, তেমনি নগদ লেনদেনগুলিও ক্যাশবুকে একদিকে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো একটা অ্যাকাউন্টে যেমন একদিকে রেকর্ড করা হয়, সেরকমই ক্যাশবুকেও কিন্তু ওই যে বললাম দুতরফা দাখিলা পদ্ধতির অর্ধেক, তার মানে একদিকে রেকর্ড করা হয়। নাম্বার 4, সিস্টেম অফ রেকর্ডিং। আমরা যখন লেজারে রেকর্ড করতাম তখন দেখেছিলাম ডেবিট দিকে রেকর্ড করার সময় টু বলে লিখতাম, আর ক্রেডিট দিকে লেখার সময় বাই বলে লিখতাম। ঠিক সেভাবেই ক্যাশবুকেও আমরা ডেবিট দিকে অ্যাকাউন্ট লেখার সময় টু বলে লিখব, আর ক্রেডিট দিকে অ্যাকাউন্ট লেখার সময় বাই বলে লিখব। নাম্বার 5, ব্যালেন্সিং। এখানেও লেজারের মতন লাস্টে ব্যালেন্স ক্যালকুলেট করতে হয়, এবং ব্যালেন্সটা আমি আগেই বলেছি, এটা ভালো করে মনে রাখবে। ক্যাশবুকের ব্যালেন্স সব সময় হয় ডেবিট ব্যালেন্স, না হলে নীল ব্যালেন্স হবে, কখনোই ক্রেডিট ব্যালেন্স হয় না। আর লাস্ট পয়েন্ট, ইনক্লুশন ইন ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে লেজারের অ্যাকাউন্টগুলো যেমন ট্রায়াল ব্যালেন্সে যায়, ঠিক সেভাবে ক্যাশবুকের ব্যালেন্সটাও ট্রায়াল ব্যালেন্সে ইনক্লুড করা হয়, এবং পরবর্তীকালে সেটা ব্যালেন্স শিটেও দেখানো হয়। তাহলে লেজারের সাথেও আমরা অনেকগুলো সিমিলারিটিস দেখলাম। তাহলে ক্যাশবুককে আমরা শুধু জার্নালও বলতে পারি না, কারণ লেজারের সাথেও এর সিমিলারিটিস আছে, আবার শুধু লেজারও বলতে পারি না, তার কারণ এর জার্নালের সাথেও সিমিলারিটিস আছে। তাই ক্যাশবুককে বলা হয় জার্নালাইজড লেজার, জাবেদায়িত খতিয়ান।
তাহলে এই কোশ্চেনটা যদি আসে যে ইজ ক্যাশ বুক এ জার্নাল অর লেজার, তাহলে এভাবেই আলোচনা করতে হবে। প্রথমে আমরা জার্নালের সাথে সিমিলারিটিসগুলো লিখব, তারপর লেজারের সাথে সিমিলারিটিসগুলো লিখব, তারপর ফাইনাল কনক্লুশনে লিখব যে যেহেতু জার্নাল এবং লেজার দুটোর সাথেই ক্যাশ বুকে সিমিলারিটিস আছে, তাই একে শুধু জার্নালও বলা যায় না এবং শুধু লেজারও বলা যায় না, একে জার্নালাইজড লেজার বা জাবেদায়িত খতিয়ান বলা হয়। তাহলে আজকে আমরা এই কটা কোয়েশ্চেন দেখে নিলাম। নেক্সট দিন আমরা পরের থিওরিটিক্যাল কোশ্চেনগুলো দেখে নিয়ে প্রবলেমে চলে যাব।